আমেরিকার শীতলতম রাজ্য আলাস্কার বরফে ঢাকা জঙ্গলের মাঝে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলো। বিমানের ভেতরে থাকা তেল কোম্পানির শ্রমিকদের মাঝে মাত্র 6 জন বেঁচে রইল। তবে দুর্ঘটনার ধাক্কা সামলানোর আগেই তারা বুঝতে পারল প্রকৃতি কেবল তাদের একমাত্র শত্রু নয়, বিপদ আরো বড়, আরো ভয়ঙ্কর। কারণ তুষারের এই রাজ্যে তারা শুধুই অসহায় শিকার, আর শিকারই একদল ভয়ঙ্কর হিংস্র নেকড়ে। সেই 6 জনের দলের নেতৃত্ব দেয় জন অটওয়ে নামের একজন পেশাদার নেকড়ে শিকারী, যে মৃত্যুকে বহুবার কাছ থেকে দেখেছে। কিন্তু এবার তার প্রতিপক্ষ শুধু নেকড়েরা নয়, ভয়, ক্ষুধা, হতাশা আর একে একে মৃত্যুর মুখে পড়তে থাকা দলটির ভেতরের ভাঙনও তাকে সামলাতে হবে। প্রতিটি রাত যেন এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। কুয়াশার ভেতরে লাল চোখে জ্বলে দৃষ্টিকে মনে হয় লুকিয়ে থাকা মৃত্যুর ছায়া। তারা কি আলাস্কার এই ভয়ঙ্কর শীতল পরিবেশে বেঁচে থাকতে পারবে, নাকি একে একে সবাই হারিয়ে যাবে নেকড়ের দলের নির্মম থাবায়? হাই বন্ধুরা, ওয়েলকাম টু হলিউড রিকে বাংলা। আজ আমি তোমাদের এক্সপ্লেন করব 2011 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় একটি সার্ভাইভাল মুভি দ্য গ্রে। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই। আমাদের এই মুভির গল্পটি শুরু হয় আমেরিকার বরফে ঢাকা রাজ্য আলাস্কার একটি তেল কোম্পানি থেকে। এটি বিশ্বের অন্যতম একটি শীতলতম স্থান, যা শীতকালে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। কিন্তু তেল কোম্পানির কর্মীদের এখানে একটানা 1.5 বছর কাজ করতে হয়, এবং এই কর্মীদের মধ্যে একজন হচ্ছে জন অটওয়ে। আলাস্কার বেশিরভাগ স্থান জঙ্গলে ঘেরা, আর এখানে প্রচুর হিংস্র প্রাণী থাকে, যার মাঝে অন্যতম হচ্ছে মানুষ খেকো নেকড়ে। জনের কাজ ছিল এই মানুষ খেকো নেকড়েদের হাত থেকে তেল কারখানার কর্মীদের রক্ষা করা। জন একদিন সকালে যখন তার ডিউটি করছিল, ঠিক তখনই সে লক্ষ্য করে একটি হিংস্র নেকড়ে কারখানার কর্মীদের আক্রমণের জন্য এগিয়ে যাচ্ছে। তাই সে তার হাতে থাকা বন্দুক দিয়ে নেকড়েটিকে গুলি করে মেরে ফেলে, এবং এটি ছিল জনের প্রতিদিনের কাজ। জনের এই পৃথিবীতে কেউ নেই, কারণ তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, আর তাদের কোনো সন্তানও ছিল না। আলাস্কার এই বরফে ঢাকা নির্জন স্থানে ডিউটি করার সময় তার প্রায়ই তার স্ত্রীর কথা মনে পড়তো। তাই বেশিরভাগ সময় তার মন খারাপ থাকতো ও সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় সে যখন তার বন্দুক দিয়ে নিজেকে গুলি করতে যাচ্ছিল, ঠিক সেই সময় সে পাহাড়ের উপর থেকে নেকড়ে দলের ডাক শুনে থমকে যায় এবং আত্মহত্যা না করে ফিরে আসে। পরের দিন সন্ধ্যায় তেল কারখানার বেশিরভাগ শ্রমিক 2 সপ্তাহের ছুটিতে বাড়ি যাচ্ছিল, আর তাদের মধ্যে জনও একজন। জন ও তার সঙ্গীরা বিমানবন্দরে এসে পৌঁছায় ও বিমানে উঠে পড়ে। কিন্তু সেই দিনের আবহাওয়া খুবই খারাপ ছিল, প্রচুর তুষারঝড় হচ্ছিল এবং বিমানের উপরও অনেক বরফ জমেছিল। তবুও বিমানটি টেক অফ করে আকাশে উড়ে ও তার নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর খারাপ আবহাওয়ার কারণে বিমানটি আলাস্কার বরফ ঢাকা পাহাড়ের উপর ভেঙে পড়ে। এই ঘটনার বেশ কিছুক্ষণ পর জন জ্ঞান ফিরে পায় ও সে দেখে বিমানটির ভাঙা অংশ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর বাইরে তখনও তুষারঝড় হচ্ছে। সে কারণে সেখানকার পরিবেশ খুবই ঠান্ডা ছিল। এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে তার সঙ্গীদের খুঁজতে শুরু করে এবং দেখে তারা মাত্র 7 জন মানুষই সুস্থ অবস্থায় বেঁচে আছে। এমনকি তাদের চোখের সামনে গুরুতর আহত অবস্থায় একজন মারা যায়। জন তাদের সবাইকে বলে রাতে ঠান্ডা আরো বেড়ে যাবে, তাই ঠান্ডার হাত থেকে বাঁচতে হলে আমাদের আগুন জ্বালাতে হবে এবং আগামীকাল সকালে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ এই বাজে আবহাওয়ার কারণে কেউ আমাদের খোঁজার জন্য আসতে পারবে না। তারপর তারা সবাই আগুন জ্বালানোর জন্য বিমানের আশেপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন জিনিসপত্র জড়ো করতে শুরু করে। তখন তারা বিমানে থাকা অন্যান্য যাত্রীদের মৃতদেহ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। তখন সবাই তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে বিমানের ভাঙা অংশের ভেতরে আশ্রয় নেয়। সে সময় জন দূরের অন্ধকার থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে একটি হিংস্র নেকড়ে বরফের উপর পড়ে থাকা একটি মৃতদেহ থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। নেকড়েটি জনকে দেখতে পেয়ে তার উপর আক্রমণ করে বসে। সেই মুহূর্তে জনের চিৎকার শুনে তার সঙ্গীরা সেখানে এসে উপস্থিত হয় ও তাকে নেকড়েটির হাত থেকে বাঁচিয়ে নেয়। জন তখন তার সঙ্গীদের বলে, আমরা নেকড়েদের এলাকায় রয়েছি। এই সব নেকড়েরা দল বেঁধে শিকার করে, তাই এই নেকড়েটি একা নয়, বরং তার সাথে আরো সঙ্গী রয়েছে। তাই বেঁচে থাকতে চাইলে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা মৃতদেহগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে, কারণ এই নেকড়েগুলো অনেক দূর থেকেও রক্তের গন্ধ পায় ও শিকার করতে আসে। তারপর তারা সবাই মিলে মৃতদেহগুলোকে দূরে সরিয়ে রেখে আসে ও আশেপাশে পড়ে থাকা কিছু খাবার জোগাড়
জোগাড় করে খেতে বসে। ঠিক তখনই তারা বাইরে অনেকগুলো নেকড়ের গর্জন শুনতে পায়। তখন জন তার হাতে একটি আগুনের মশাল নেয় ও তারা সবাই বাইরে বের হয়। সেখানে তারা দেখে একজন নেকড়ে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। এটা দেখে সবাই খুবই ভয় পেয়ে যায়, কিন্তু জন তার সঙ্গীদের বলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে, কারণ কেউ যদি পালানোর চেষ্টা করে তাহলে নেকড়ের দল তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নেকড়েগুলো ধীরে ধীরে সেখান থেকে চলে যায় ও তারা পুনরায় ভাঙা বিমানে ফিরে আসে। তারপর তারা ঠিক করে যে তারা রাতে পালাক্রমে 2 ঘন্টা করে পাহারা দিবে, যেন বাকি সময় সবাই নিরাপদে ঘুমাতে পারে। সবার প্রথমে জন পাহারা দেয়, তারপর আরেকজন। এরপর যখন তৃতীয় ব্যক্তি পাহারা দিচ্ছিল তখন সে প্রস্রাব করার জন্য আগুনের মশাল হাতে নিয়ে বিমান থেকে একটু দূরে সরে যায়, আর তখনই একদল নেকড়ে তার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। বিমান থেকে দূরে সরে যাওয়ার কারণে কেউ তার আওয়াজ শুনতে পায় না। পরদিন সকালে বাকিরা তার মৃতদেহ দেখতে পায় ও অবাক হয়ে দেখে নেকড়েগুলো লোকটিকে হত্যা করলেও তার শরীর থেকে কোনো মাংস খায়নি। এটা দেখে জন সবাইকে বলে, আমরা হয়তো নেকড়েগুলোর এলাকার ভিতরে রয়েছি, তাই তারা আমাদের এখান থেকে তাড়ানোর জন্য একে একে শিকার করতে চাচ্ছে। বাঁচতে হলে আমাদের সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব এই খোলা জায়গা থেকে সরে জঙ্গলে আশ্রয় নিতে হবে। তাদের ভাঙা বিমানটি থেকে যে জঙ্গলটি দেখা যাচ্ছিল তা অনেকটা দূরে ছিল, আর এদিকে প্রচন্ড তুষারঝড় হচ্ছিল, তাই রাত হওয়ার আগেই সেই জঙ্গলে পৌঁছানো সহজ ছিল না। তারপরও জন এবং তার সঙ্গীরা সেখানে থাকা সমস্ত মৃত লোকের পকেট থেকে তাদের মানিব্যাগ সংগ্রহ করে একসাথে করে, যাতে ফেরার পর তারা সেগুলো সেই মৃত লোকদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে সে স্মৃতি হিসেবে। তারপর তারা তাদের প্রয়োজনীয় জিনিস তুলে নেয় এবং প্রবল তুষারঝড়ের মাঝেই সেই জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। তারা মাত্র 6 জন বেঁচে ছিল। বরফের উপর দিয়ে হাঁটার সময় তাদের একজন সঙ্গী পিছনে পড়ে যায় ও দুর্বল হয়ে এক সময় বরফের উপর পড়ে যায়। সেই তাদের অনুসরণ করা নেকড়েগুলো তাকে আক্রমণ করে। তার চিৎকারের শব্দ শুনে বাকি সঙ্গীরা সেখানে পৌঁছানোর আগেই নেকড়েগুলো লোকটিকে মেরে ফেলে। এখন জনের দলে আর মাত্র 5 জন বেঁচে আছে। তারা লোকটির শান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে ও তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে সামনে জঙ্গলের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পর সন্ধ্যা নেমে আসে। দূর থেকে নেকড়েগুলো আবারও তাদের তাড়া করতে থাকে, কারণ এই নেকড়েগুলো রাতের অন্ধকারে ভালো শিকার করতে পারে। তখন তারা সবাই তাড়াতাড়ি করে কোনো রকমে জঙ্গলে প্রবেশ করে ও দ্রুত কিছু শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালায়। এই আগুনের কারণে নেকড়েগুলো তাদের আক্রমণ করতে সাহস পাচ্ছিল না, কিন্তু এত কিছু করার পরও তারা তাদের চারপাশ থেকে নেকড়েগুলোর ভয়ঙ্কর ডাক শুনতে পাচ্ছিল। রাতে আগুনের পাশে বসে থাকার সময় জন তার হাতে থাকা লাঠির মাথায় টেপ দিয়ে বারুদ আটকে দিচ্ছিল। তারপর সবাইকে সেই লাঠিগুলো দিয়ে বলে যদি কোনো নেকড়ে তার কাছে চলে আসে তাহলে এই লাঠি দিয়ে সেটিকে আঘাত করার চেষ্টা করতে, কারণ আঘাত করার ফলে লাঠির মাথায় থাকা বারুদের বিস্ফোরণ হবে এবং নেকড়েগুলো ভয়ে পালিয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে থাকা ডিয়াজ নামের একজন লোক জনের কথা শুনতে চাচ্ছিল না। সে শুরু থেকে জনকে পছন্দ করত না। এখন সে জনকে নানা রকম উল্টাপাল্টা কথা বলতে থাকে ও এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। ডিয়াজ তার কাছে থাকা ছুরি দিয়ে জনকে আক্রমণ করে, কিন্তু জন একজন ভালো শিকারী, তাই সে সহজেই ডিয়াজের আক্রমণ প্রতিহত করে তাকে মাটিতে ফেলে দেয় ও তার কাছে থাকা ছুরিটি নিয়ে নেয়। এই সময় হঠাৎ তাদের সামনে একটি বড় নেকড়ে চলে আসে। এটি ছিল সমস্ত নেকড়ের দলের নেতা। সেই নেকড়েটি ভয়ঙ্কর গর্জন করতে করতে সবার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ নড়াচড়া না করায় নেকড়েটি কিছুক্ষণ পর চুপচাপ অন্ধকার জঙ্গলে চলে যায়। কিছুক্ষণ পর তারা সবাই আগুনের পাশে গোল করে বসেছিল। তখন হঠাৎ করে একটি নেকড়ে এসে ডিয়াজকে আক্রমণ করে, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই মিলে লাঠি দিয়ে নেকড়েটিকে পিটিয়ে মেরে ফেলে। তারপর তারা আগুনে ঝলসে সেই নেকড়েটির মাংস খেতে শুরু করে। সে সময় জঙ্গলে থাকা বাকি নেকড়েগুলোর ডাক শোনা যায়। নেকড়ের দলের ডাক শুনে ডিয়াজ খুবই রেগে যায় এবং সেই নেকড়েটির মাথা কেটে তা অন্ধকারে থাকা নেকড়ে দলের দিকে নিক্ষেপ করে। এতে করে সেই নেকড়ের দল ক্ষেপে গিয়ে আরো বেশি জোরে ডাকতে থাকে। তখন জন বুঝতে পারে তাদের জন্য দীর্ঘ সময় ধরে এই স্থানে থাকা ঠিক হবে না, কারণ এই নেকড়েটিকে হত্যা করার জন্য দলের বাকি নেকড়েরা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। নেকড়ের দল যে কোনো সময় তাদের উপর আক্রমণ করতে পারে, তাই জনের কথা মতো তারা প্রত্যেকে হাতে একটি করে আগুনের মশাল নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু অনেকটা পথ হাঁটার পর তাদের দলে থাকা বার্ক নামের লোকটি খুবই অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত ঠান্ডার কারণে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না, তাই তারা সবাই পাহাড়ের খাদের
পাশে বসে পড়ে ও সেখানে আগুন জ্বালিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এই জায়গাটি আগের জায়গার তুলনায় কিছুটা নিরাপদ ছিল, কারণ এখন তাদের পিছনে একটি খাদ রয়েছে, তাই নেকড়েগুলো এখন শুধু তাদের সামনের জঙ্গল থেকেই আক্রমণ করতে পারবে। এখন তারা আগুনের পাশে বসে গল্প করছিল। তাদের প্রত্যেকেরই নিজের পরিবারের কথা মনে পড়ছিল। তারা সবাই খুবই ভালোভাবে বুঝতে পারছিল যে তাদের পক্ষে এখান থেকে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে যাওয়া প্রায় অসম্ভব একটি ব্যাপার। তখনই পুনরায় ভারী তুষার ঝড় শুরু হয়ে যায় ও তারা সবাই বড় গাছ এবং পাতার আড়ালে লুকিয়ে ঝড়ের হাত থেকে বাঁচতে চেষ্টা করতে থাকে। এভাবে অনেক কষ্টে তারা সেই রাতটি পার করে দেয়। সকালে উঠে দেখা যায় অতিরিক্ত ঠান্ডায় জমে বার্ক মারা গিয়েছে। তখন জন বলে, আমাদের যে করেই হোক সেই নদীতে পৌঁছাতে হবে, তাহলে আমরা আরো নিরাপদ হতে পারবো আর সেখানে আমরা প্রয়োজনীয় খাবার এবং পানি পাবো। কিন্তু সমস্যা হচ্ছিল নদীর পানির শব্দটি সামনে থাকা খাদের অপর পাশ থেকে আসছিল, আর তাদের পক্ষে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে সেই নদীতে পৌঁছানো সম্ভব না, কারণ জঙ্গলে হিংস্র নেকড়ে দল তাদের শিকার করার জন্য অপেক্ষা করছে। তখন তারা খেয়াল করে যে তাদের সামনে খাদের মাঝে বড় বড় গাছ আছে। এটি দেখে জন সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে একজন পিঠে দড়ি বেঁধে সামনে থাকা গাছটির দিকে লাফ দিবে। যদি সেই লোকটি গাছের কাছে পৌঁছাতে না পারে তাহলে বাকিরা দড়ি টেনে তাকে তুলে আনবে, আর যদি লোকটি সেই গাছে পৌঁছাতে পারে তাহলে সেখানে দড়িটি ভালোভাবে বেঁধে দিবে, যাতে বাকি তিনজন দড়ি ধরে সেই গাছে পৌঁছাতে পারে। যদিও এই কাজে ঝুঁকি আছে, কিন্তু এছাড়া তাদের সামনে আর কোনো উপায় ছিল না। কিন্তু তাদের কাছে থাকা দড়িটি ছিল ছোট, তাই তারা তাদের কাছে থাকা কাপড় বেঁধে দড়িটিকে লম্বা করে। তারপর তাদের মাঝে একজন সেই দড়িটি নিয়ে খাদের ভিতরে থাকা গাছটির দিকে লাফিয়ে পড়ে ও কোনো রকমে সেই গাছে পৌঁছে যায়। এদিকে দড়ির সাথে তারা যে কাপড়গুলো বেঁধেছিল তা হঠাৎ এক জায়গায় খুলে যায় এবং দড়িটি খাদের ভিতর পড়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ডিয়াজ তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো রকমে দড়িটি ধরে ফেলে। তারপর তারা দড়ির দুপাশে ভালোভাবে বেঁধে ফেলে ও এক এক করে সেই দড়ি দিয়ে ঝুলতে ঝুলতে খাদ পার হতে থাকে। কিন্তু ডিয়াজ ও জন ভালোভাবে পার হয়ে গেলেও তাদের সাথে থাকা শেষ লোকটির পা দড়ির সাথে বাঁধা কাপড়ের হুকের মাঝে আটকে যায়। তারপর সে হুক থেকে পা ছাড়াতে গিয়ে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। নিচে পড়ার সময় সে গাছের সাথে ধাক্কা খেয়ে খুব বাজেভাবে আহত হয়। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে কোনোভাবে উঠে বসতে পারছিল না। সেই মুহূর্তে অনেকগুলো নেকড়ে এসে সেই ব্যক্তিটিকে আক্রমণ করে। জন ও তার অন্য দুই সঙ্গী সেই লোকটিকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি গাছ থেকে নামতে থাকে, কিন্তু ততক্ষণে নেকড়েগুলো সেই লোকটিকে টেনে অনেক দূরে নিয়ে চলে যায়। এদিকে তাড়াতাড়ি গাছ থেকে নামার সময় পা পিছলে ডিয়াজ নিচে পড়ে যায় ও তার পায়ে আঘাত পায়, যার জন্য সে ঠিকমতো চলাফেরা করতে পারছিল না। এই ঘটনায় তারা তিনজন খুব ভয় পেয়ে যায়, কারণ সেই নেকড়েগুলি এখনো তাদের পিছু ছাড়েনি। এখন তারা কোনো রকম সাহস করে সামনে থাকা নদীর দিকে এগোতে শুরু করে, কিন্তু গত রাতে হওয়া তুষার ঝড়ের ফলে অনেক বরফ জমে যাওয়ায় তারা ঠিকমতো হাঁটতে পারছিল না। অনেকক্ষণ চলার পর তারা নদীর ধারে এসে পৌঁছায়। পায়ে আঘাতের কারণে ডিয়াজের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাও সে অনেক কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। কিন্তু নদীর ধারে পৌঁছানোর পর সে আর হাঁটতে পারছিল না। সে চুপচাপ একটি গাছের উপর বসে পড়ে ও চিন্তা করতে থাকে। তা দেখে জন এবং তাদের আরেক সঙ্গী হেনরি তাকে বলে, তোমার যদি হাঁটতে অসুবিধা হয় তাহলে আমরা তোমাকে সাহায্য করব। কিন্তু ডিয়াজ তখন তাকে বলে তাকে এখানেই রেখে বাকি দুজন যেন সামনের দিকে এগিয়ে যায়। সে আরো বলে, আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখন আমি এই সুন্দর প্রকৃতিতে একটু বিশ্রাম নিতে চাই। আমি এখান থেকে ফিরে গেলে আমাকে আবার আমার পুরনো জীবনে ফিরে যেতে হবে, যা আমি পছন্দ করি না। তাই আমি আমার জীবনের শেষ মুহূর্তটি এই শান্তিপূর্ণ পরিবেশে একা কাটাতে চাই। ডিয়াজের কথা শুনে জন ও হেনরিক তাকে বিদায় জানায় এবং নদীর তীর ধরে সামনে এগিয়ে যেতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তারা দেখে সেই নেকড়ের দলগুলো তাদের পিছন থেকে তাড়া করছে। এটা দেখে তারা দুজনই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়ানোর সময় হেনরিক পা পিছলে নদীতে পড়ে যায়। নদীতে তখন পানির অনেক স্রোত ছিল, যার ফলে হেনরিক নদীর পানিতে হাবুডুবু খেতে খেতে নদীর স্রোতে ভেসে যাচ্ছিল। বেশ কিছু দূর যাওয়ার পর হেনরিকের পা পানির নিচে দুটি পাথরের মধ্যে আটকা পড়ে যায়, যার কারণে তার পুরো শরীর পানির নিচে ডুবে যায়। সে অনেক চেষ্টা করেও তার পা পাথরের নিচ থেকে বের করতে পারছিল না। হেনরিকের এই অবস্থা দেখে তাকে বাঁচানোর জন্য জন নদীর পানিতে লাফ দেয়, কিন্তু প্রচন্ড স্রোতের কারণে অনেক চেষ্টা করেও জন হেনরিককে পাথরের নিচ থেকে বের করতে পারে না। অনেকক্ষণ পানির নিচে
আটকা থাকার ফলে দম বন্ধ হয়ে হেনরিক মারা যায়। জন এই ঘটনায় খুবই কষ্ট পায়। এখন শুধুমাত্র জনই একা বেঁচে ছিল। সে নদীর তীরে বসে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে বলতে থাকে, দয়া করে আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচাও। এই মুহূর্তে আমার সাহায্যের প্রয়োজন। যদি আজ আমি এখান থেকে বেঁচে ফিরতে পারি তাহলে আমি আমার বাকি জীবন তোমার জন্য উৎসর্গ করব। এখানে দেখা যায় যে কয়েকদিন আগে যেখানে জন নিজেই আত্মহত্যা করতে চেয়েছিল, এখন সে এই কয়েকদিন মৃত্যুকে খুব কাছ থেকে দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সৃষ্টিকর্তার কাছে নিজের জীবন ভিক্ষা চাইছিল। কিছুক্ষণ বসে থাকার পর তার মনে সাহস ফিরে আসে। তারপর সে নিজেকে বলে, কেউ যদি আমার সাহায্যে এগিয়ে না আসে তাহলে আমার সাহায্য আমার নিজেকেই করতে হবে। এই বলে সে আস্তে আস্তে আবার সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু নদীর ঠান্ডা পানিতে ভিজে যাওয়ার কারণে সে শারীরিকভাবে খুবই ক্লান্ত হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে চলার ক্ষমতা হারিয়ে এক জায়গায় চুপচাপ বসে পড়ে। তারপর সে তার সাথে থাকা বাকি সঙ্গীদের মানিব্যাগ বের করে সামনে গুছিয়ে রাখে। সেই বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছিল তাদের প্রত্যেকের মানিব্যাগ সেখানে ছিল। দেখা যায় প্রত্যেকের মানিব্যাগের ভিতরে তাদের পরিবারের ছবি ছিল। সে তার নিজের মানিব্যাগও বাকিগুলোর সাথে সেখানে রাখে। এরপর সে দেখে তার চারপাশে অনেক পশুর হাড় পড়ে রয়েছে। তারপর সে দূরে দৌড়ানো নেকড়েগুলোকে দেখতে পায়। এসব দেখে জন খুবই অবাক হয়ে যায়, কারণ প্রথম থেকে ওরা যে নেকড়েদের কাছ থেকে পালানোর চেষ্টা করেছিল এখন সে ভুল করে সেই নেকড়ে দলের গুহার সামনে চলে এসেছে। কিছুক্ষণ পর নেকড়ের দল তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং নেকড়ে দলের নেতা কালো একটি নেকড়ে তার সামনে একটি পাথরে দাঁড়িয়ে গর্জন করতে থাকে। আসলে এই নেতা নেকড়েটা গর্জন করে অন্য সব নেকড়েকে সেখান থেকে সরে যেতে বলছে, যার মানে হলো নেকড়েদের নেতা নিজেই জনকে হত্যা করতে চাচ্ছে। তা বুঝতে পেরে জন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সে তার এক হাতে একটি ছুরি টেপ দিয়ে বাঁধে ও অন্য হাতের আঙ্গুলের ফাঁকে ছোট ছোট কাচের বোতল টেপ দিয়ে পেঁচিয়ে নেয়। তারপর সে কাচের বোতলগুলোকে ভেঙে ধারালো করে নেয়। এখন জন চিন্তা করে সে যদি এই নেকড়ের দলের নেতাকে পরাজিত করতে পারে তাহলে বাকি নেকড়েগুলি তাকে আক্রমণ করবে না, বরং তাকে ভয় পেয়ে পালিয়ে যাবে। সেই মুহূর্তে জনের শৈশবের কথা মনে পড়ে। তার বাবা ছোটবেলায় তাকে একটি লাইন বারবার বলতো। জনের সেই লাইনটি মনে পড়ে ও সে বলতে থাকে, আজকে আমি আরো একবার আমার জীবনের শেষ যুদ্ধটি লড়বো। হয় আমি সেই যুদ্ধে জিতবো আর না হয় সারা জীবনের মতো হেরে যাব। তারপর জন ও সেই নেকড়েটি একে অপরকে মারার জন্য এগিয়ে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। কিন্তু না, মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় লড়াইয়ের পর জন ও সেই নেকড়েটি একসাথে মারা যাচ্ছে। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে ও কমেন্টে ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবে না। আর এইরকম আরো আকর্ষণীয় মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।